গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাহিত্য সঞ্চয়নের চতুর্থ পাঠের অন্তর্গত লেখক সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পটি আমরা এর আগেও দুটি ক্লাস মিলে পড়েছি, তাই তো? তো সেই ক্লাসের পরবর্তী অংশ অর্থাৎ বহুরূপী গল্পটির বিষয়বস্তুর বিস্তারিত আলোচনা পর্ব চলছিল, সেটার পরবর্তী অংশ এবার আমরা দেখে নেব। চলো দেখে নেওয়া যাক। তো শেষ কতটা পড়েছিলাম যে দেখি আমরা হরিদাকে জগদীশ বাবুর বাড়িতে ছদ্মবেশে যেতে, এবং সেখানে জগদীশ বাবুর থেকে তিনি বেশ মোটা টাকা নেওয়ার জন্যই সেই উদ্দেশ্যেই গিয়েছিলেন, এবং সেখানে এক অন্যরকম সন্ন্যাসী সেজে গেছেন। যে সাধারণ জটাধারী করমণ্ডলু হাতে নেওয়া এই রকম সন্ন্যাসী নয়, একদম অন্যরকম সন্ন্যাসী, যে খোলা গায়ে উত্তরীয় ফেলা এবং সাদা থান পরা, খালি গায়ে এবং হাতে একটা আহ থলে নিয়ে গেছে। তো এরকম সন্ন্যাসী সেজে তিনি জগদীশ বাবুর বাড়িতে গেছেন, যাকে দেখে কেউই চিনতে পারছেন না, লেখকরা কেউই চিনতে পারছেন না। এবং শেষে আমরা দেখি যে জগদীশ বাবুকে সিঁড়ি থেকে নেমে আসছে না বলে, তাকে সম্পত্তি আছে বলে তার অহংকার বা ভগবান মনে করেন, তাই নিচে নেমে আসছে না, এই সমস্ত কথাবার্তা বলায় জগদীশ বাবু আহ এই সন্ন্যাসী অর্থাৎ নতুন আগন্তুক তাকে বলছেন ভালো করে যে রাগ করবে না ইত্যাদি ইত্যাদি। তো তারপর থেকে এবার আমাদের পড়া শুরু। হুম। তো দেখো কি বলছে পরের পাতা। আগন্তুক আবার হাসেন। আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই। যে আগন্তুক আবার হেসে বলছেন যে আমি বিরাগী। বিরাগী মানে কি? যে রাগ নেই, বিরাগ যুক্ত এরকম একজন মানুষ, এবং সেটাই তার নাম হয়ে দাঁড়ায় এখানে। তো বলছেন যে আমি বিরাগী, রাগ নামে কোনো রিপুই আমার নেই। যে রিপুর মধ্যে যে রাগ ক্রোধ ঘৃণা এই সমস্ত থাকে, সেখানে এই যে আগন্তুক তার মধ্যে রাগই নেই। তিনি বিরাগী। ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা, যে রাগ ছিল তার মধ্যে, কিন্তু সেটা পূর্বজন্মের কথা, অর্থাৎ আগের জন্মের কথা। জগদীশ বাবু বলছেন এবার যে বলুন এখন আপনাকে কিভাবে সেবা করব। জগদীশ বাবু আগন্তুকের এরকম উত্তরে আগন্তুককে বলছেন যে বলুন এখন আমি আপনাকে কিভাবে সেবা করতে পারি। হুম। বিরাগী বলেন ঠান্ডা জল চাই, আর কিছু চাই না। বিরাগী অর্থাৎ হরিদা, তিনি বলছেন যে ঠান্ডা জল চাই, আর কিছুই না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এই ঠান্ডা জলটা খেয়ে বিরাগী যেন একটু শান্তি পান, একটু হাঁপ ছাড়েন আর কি। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে, না না হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এরকমেরই নয়। ধ্যাৎ। লেখকের কানের কাছে ভবতোষ অর্থাৎ চায়ের আড্ডার গ্রুপের যে চারজন, তার মধ্যেই একজন যার নাম ভবতোষ, সে লেখকের কানের কাছে ফিসফিস করে বলছে যে না না হরিদা নয়। সেই আগন্তুকের উদ্দেশ্যে ভবতোষ বলছে যে এটা হরিদা নয়, হতেই পারে না এটা হরিদা, অসম্ভব, হরিদার গলার স্বর এরকমেরই নয়। অর্থাৎ ওই যে আগের দিন বলছিলাম যে হরিদা যে চরিত্রটি সাজেন, যে চরিত্রটির রূপ ধারণ করেন, সেই চরিত্রটির চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যেও তিনি ঢুকে যান। হুম। তো এখানে দেখো গলার স্বরও তিনি পরিবর্তন করে ফেলেছেন। বোঝাই যাচ্ছে না যে সেটা হরিদার গলা বলে, তিনি গলার স্বরটাও অন্যরকম করে বলছেন। হুম। তার জন্য ভবতোষও তাকে চিনতে পারছে না। তারপর বিরাগী বলেন পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। বিরাগী এবার বলছেন যে পরম সুখ কাকে বলে জানেন? কাকে বলে? বিরাগীর মতে পরম সুখ হলো যে সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া, সেটাই হলো পরম সুখ। অর্থাৎ এই যে পৃথিবীতে আমরা বসবাস করি,
আমরা বেঁচে আছি, যে 3 বেলা খেয়ে, ভালো জিনিসটা পড়ে, ভালো জায়গায় ঘুরে, ভালো স্কুলে পড়াশোনা করে, এবং এই যে ভালো ভালো জামা কাপড় পরে, এই যে সুখ একটা আমরা অনুভব করি, তো সেই সমস্ত সুখের কথা বলছেন। যে সাধারণভাবে আমরা যেরকমটা বেঁচে থাকি এবং বেঁচে থাকার জন্য যে সমস্ত চাহিদার প্রয়োজন হয়, যেগুলো যে চাহিদাগুলো মিটিয়ে আমরা নিজেদেরকে সুখী অনুভব করি, সেই সমস্ত সুখের বন্ধন থেকে, এবং শুধুমাত্র চাহিদার থেকেও, যে পারিবারিক সুখ, আমরা পরিবারের সঙ্গে থাকি, বাবা মা, বা ছেলে মেয়ে, বা দাদা দিদি, যাই হোক, তোমরা তোমাদের যারা যারা আছেন পরিবারে, তো এদের সঙ্গে থেকেও যে একটা শান্তি পাওয়া যায়, এটাও তো একটি সুখের মধ্যে পড়ছে, তাই না? তো এই সমস্ত সুখের বন্ধন থেকে একেবারে চিরতরেই মুক্ত হয়ে যাওয়া, সেটাই হলো পরম সুখ এই বিরাগীর কাছে। হ্যাঁ, তো তারপর ভবতোষীর কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে, শুনছো তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? যে এই যে সুন্দর সুন্দর কথা বলছেন, এবং একটা ভারী ভারী কথা, যেরকমটা একটা ভালো সন্ন্যাসীর মুখে মানায়, হুম, সেই রকম ভালো ভালো কথা তিনি বলছেন, যেন গীতারই কথা তিনি তুলে ধরছেন, এরকম একটা ব্যাপার। তো সেজন্য অবাক হয়ে আবার তাদের দলের একজন ছেলে অনাদি ভবতোষীর কানের কাছে মুখ এগিয়ে নিয়ে বলছে যে, শুনছো তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? হরিদার যে খুব দরিদ্র একজন মানুষ, যিনি নানান রকমের আহ ছদ্মবেশে অল্প আধটু রোজগার করে থাকে, সেটা দিয়েই তিনি জীবনযাপন করছেন, এবং সেটা খুবই যৎসামান্য। তো সেই রকম একটা মানুষের মুখে এত ভারী ভারী কথা, হ্যাঁ, এত গম্ভীর গম্ভীর কথা, হতে পারে না। এটা হরিদার মুখের ভাষা হতেই পারে না। এরকম তারা অবিশ্বাস্য ভাবে তারা দেখছে, শুনছে, হ্যাঁ, বিশ্বাসই করতে পারছে না। জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েছেন। জগদীশবাবু যতক্ষণে এসব কথা বলছেন, ওই বিরাগী, ততক্ষণে জগদীশবাবু সিঁড়ির উপরে বসে পড়েছেন। বোধহয় বিরাগীর পা স্পর্শ করার জন্যে তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। তো বুঝতেই পারছো তোমরা যে জগদীশ বাবু একটু এই সন্ন্যাসী বা এরকম ধরনের মানুষদেরকে খুবই শ্রদ্ধা করেন, খুবই ভক্তির চোখে দেখেন। তো সেই যে যে সন্ন্যাসী এসেছিলেন, যে হিমালয় থেকে, যে সেই সোনার বোল পরানো খড়ম নিয়ে তারপরে উম, জগদীশ বাবুকে প্রণাম করতে দিয়েছেন, তো সেখান থেকেই বোঝা যাচ্ছে, বা আমরা জেনে আসছি, যে জগদীশ বাবু এরকম সন্ন্যাসীদেরকে করেন একটু, যদিও তিনি কৃপণ, কিন্তু তিনি সন্ন্যাসীদের বা এরকম মানুষদেরকে তিনি ভক্তি করেন, শ্রদ্ধা করেন, এবং তাদেরকেই তিনি একমাত্র এই সমস্ত দান করেন, আহ টাকা বা সোনার খড়ম ইত্যাদি সমস্ত তিনি দান করেন। তো সেই জন্য আহ, এবং সেই সন্ন্যাসীকে প্রণাম করার জন্য তিনি সেই সোনার বোল পরানো খড়মও এনে দিয়েছিলেন, যাতে তিনি প্রণাম করে তার একটু আশীর্বাদ নিতে পারেন। তো সেজন্যই এখানে লেখক বলছেন যে বোধহয় বিরাগী পা স্পর্শ করবার জন্যই তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। যে এত বড় মানে বিরাগী এত ভালো ভালো কথা বলছেন, এবং পূর্বজন্মের কথাও তিনি বলছেন, যে তার রাগ ছিল কিন্তু সেটা পূর্বজন্মের কথা, অর্থাৎ তিনি যে আগের জন্মে জন্মেছিলেন, এবং সেখানকার তার যেমন চরিত্র ছিল সেটাও তার যেন সম্পূর্ণ মনে রয়েছে, এরকমটা ভাব প্রকাশ করছেন এখানে বিরাগী। তো সেজন্যই লেখক বলছেন যে আগে তো সন্ন্যাসীকে এরকম খড়ম দিয়েও প্রণাম করেছেন, তো বিরাগী এত ভালো ভালো কথা বলছেন এবং এত মানে অভিজ্ঞতাশীল মানুষ, তো সেই রকম একটা মানুষকে নিশ্চয়ই প্রণাম করার জন্য তার হাত দুটো ছটফট করছে একেবারে। উম, তারপর জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি। যে আমার এখানে, অর্থাৎ জগদীশবাবুর বাড়িতে সেই বিরাগীকে
কয়েকটা দিন থাকার জন্য বলছেন জগদীশবাবু নিজেই। আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। এবং শুধু বলছেন না, খুব করে অনুরোধ করে তিনি বলছেন, এবং প্রাণের অনুরোধ এরকম করেও বলছেন। হুম। দুহাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। যে এই বিরাগীর এত ভারী ভারী সুন্দর সুন্দর বাস্তব বাস্তব কথা, এতেই জগদীশবাবুর মন জুড়িয়ে গেছে একেবারে। এবং সে, অর্থাৎ তিনি, আহ বিরাগীকে এখানে থাকার জন্য প্রাণের বিনিময়ে যেন অনুরোধ করে বলছেন। তারপরে দেখা যাচ্ছে হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে আহ জগদীশবাবু এগুলো বলছেন। হুম। হ্যাঁ, জগদীশবাবু হাত জোর করে আহ সে বিরাগীর দিকে তাকিয়েই আছেন, যে কখন বিরাগী বলবেন যে বা সম্মতি দেবেন যে ঠিক আছে আমি তোমার বাড়িতে থাকবো, এরকম। এটার উত্তরের আশায় জগদীশবাবু হাত জোর করে তার দিকে তাকিয়ে রয়েছেন। তারপর বিরাগী হাসেন। বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ের দালান বাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন? তো এখানে বিরাগী একদম সত্যকারের আহ সন্ন্যাসীর মতোই কথা বলছেন। হুম। এবং যেহেতু তার নামও দিয়েছেন বিরাগী, তার রাগ বলে, রাগ নামক রিপুই তার নেই, এরকম। তো বলছেন যে বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে, যে পৃথিবীর মাটিতে স্থান থাকতে, অর্থাৎ এই পৃথিবীটাকেই তিনি একটা বাড়ি বলে বলছেন। হুম। যে ধরিত্রীর মাটিতে, হ্যাঁ, যে পৃথিবীর মাটি যেটা মেঝে এবং আকাশের ছাদ, মানে আকাশ যেটাকে তিনি ছাদ বলে মনে করছেন, মানে সেরকম একটা আহ, বিষয় তিনি বোঝানোর চেষ্টা করছেন। যে পৃথিবীর মাটি থাকতে আর খোলা আকাশ থাকতে আমি এক বিষয়ের দালান বাড়ির ঘরে থাকবো কেন? যে এত বড় পৃথিবী, খোলামেলা জায়গা, একটা শুধু আকাশ আর মাটি, এত খোলামেলা জায়গা থাকতে আমি বিষয়ের একটা একটা দালান বাড়িতে বা একটা দালান বাড়ির একটা ঘরে, ছোট ঘরে আমি কেন থাকতে যাব? এরকমটা বলছেন। অর্থাৎ বিরাগীর কাছে এই খোলা আকাশ, ধরিত্রীর মাটি এবং যে বাইরের যে পরিবেশ, বাইরের মানে গোটা পৃথিবীই যেন তার কাছে সব। এই শখ আহ্লাদ বা এরকম ভালো বাড়িতে, মানে দালান বাড়িতে থাকবেন, ভালো পড়বেন, ভালো খাবেন, এসবের কোনো মোহই তার নেই। এটা তিনি বোঝানোর চেষ্টা করছেন বা বলছেন। তারপর বিরাগীজি, জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। এবার তার এই সমস্ত কথা যেন আরো গদগদ ভাব প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, যে জগদীশবাবু যেন আরো মিশে যাচ্ছেন একেবারে, যে এরকম একজন মানুষের সঙ্গে আমার পরিচয় হলো। আর তিনি নিজেকে খুবই ভাগ্যবান বলেও যেন মনে করছেন। তাই যে বিরাগীজি বলে যে ডাকলেন, সেই ডাকের মধ্যে জগদীশবাবুর গলার স্বরের এক আবেদন করুণ হয়ে যেন ছলছল করছে। অর্থাৎ তিনি খুবই করুণ ভাবে অনুরোধ করছেন, এবং তার চোখ যেন ছলছল হয়ে উঠেছে, যে আহ মানে ডাকের মাধ্যমে বা ডাকের দিয়ে প্রকাশ পাচ্ছে আর কি। তো সে ডাকের উত্তরে বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি এই যথেষ্ট। পরমাত্মা আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। বিরাগী এবার আহ জগদীশ বাবু যে করুণ স্বরে বিরাগীজি বলে ডাকলেন, সেই ডাকটার মাধ্যমে এটাই প্রকাশ পাচ্ছে যে আহ থেকে যান আমার বাড়িতে। এটা একটা অনুরোধ, অনুরোধের ডাক। হ্যাঁ, থেকে যাওয়ার একটা ডাক। তো তার উত্তরেই বিরাগী বলছেন যে আপনার এখানে জল খেয়েছি এটাই যথেষ্ট আমার কাছে। পরমাত্মা আপনার কল্যাণ করুন, এটা তিনি আশীর্বাদ দিচ্ছেন জগদীশ বাবুকে। কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়, তিনি এখানে থাকতে পারবেন না। জগদীশ বাবু, তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো। বিরাগী বলছেন, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না। হুম। জগদীশ বাবু এবার একটু আহ অন্য কিছু ইঙ্গিত করছেন, যে থাকছেন না,
তো এবার অন্তত একটু কিছু আজ্ঞা করুন। আজ্ঞা মানে কি, যে আদেশ বা কিছু অনুমতি, যে যে আদেশ করুন আমাকে এটা করার বা ওটা করার, এরকম কিছু একটার ইঙ্গিত দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করছেন জগদীশ বাবু সেই বিরাগীকে। তাই বলছি যে যদি আপনাকে কোনো, তার আগেই বিরাগী বলছেন যে না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজে আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না। হুম। যে বিরাগী, তিনি পরমাত্মা বা ঈশ্বরকেই ইঙ্গিত করেই বলছেন যে আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়। হ্যাঁ। জগদীশ বাবু বলছেন, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না। এবার জগদীশ বাবু আহ কিছু উপদেশ শুনিয়ে যাওয়ার কথা বলছেন বিরাগীকে। বিরাগী বলছেন, ধন জন যৌবন কিছুই নয় জগদীশ বাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটা বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা আমি চলি। এটাই তার উপদেশ, বা যেটা জগদীশবাবু শুনতে চাইছিলেন। কি উপদেশ দিলেন বিরাগী? যে ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, যে ধন সম্পত্তি বা পরিবারের লোকজন, যৌবন, এ সমস্ত কিছুই নয়। এই ধন জন যৌবন এইগুলো শুধুমাত্র সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা মাত্র। এগুলোর কোনো মূল্যই নেই, এগুলো কিছুই নয়। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন। অর্থাৎ বিরাগীর মতে, যে মন প্রাণের যে সমস্ত আকাঙ্ক্ষা রয়েছে সে সবগুলো নিয়ে শুধু একজনের আপন হতে চেষ্টা করুন। অর্থাৎ ঈশ্বরকে ইঙ্গিত করে বলছেন, ঈশ্বরের উদ্দেশ্যে বলছেন যে ঈশ্বরের আপন হওয়ার চেষ্টা করুন। এই ধন জন যৌবন এসব এসব কিছুই নয়, এসব নিয়ে পড়ে থেকো না। তুমি মন প্রাণের তোমার তোমার যা সমস্ত আশা আকাঙ্ক্ষা রয়েছে সেই সমস্ত কিছু দিয়ে ঈশ্বরের সেবা করো, বা ঈশ্বরের, শুধুই মাত্র ঈশ্বরের আপন হওয়ার চেষ্টা করো, এরকমটা বলছি। যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। যে ঈশ্বরকে যদি পাওয়া হয় তাহলে তার সৃষ্টির সমস্ত ঐশ্বর্য আহ পাওয়া হয়ে যায়। অর্থাৎ তাকে পাওয়া মানে তার সৃষ্টির সমস্ত এই যে 11 লক্ষ টাকার যে সমস্ত সম্পত্তি রয়েছে জগদীশ বাবুর, সেগুলো কিছুই নয় বিরাগীর মতে। যেটা বলছেন জগদীশ বাবুকে, যে শুধুমাত্র ঈশ্বরকেই ডাকুন, ঈশ্বরের আপন হওয়ার চেষ্টা করুন, যে যাকে পেলে তার সৃষ্টির সমস্ত ধন সম্পত্তি বা সমস্ত ঐশ্বর্য তোমার পাওয়া হয়ে যাবে। তোমারটা বোঝানোর চেষ্টা করে তারপর অবশেষে তিনি বললেন যে আচ্ছা আমি চলি। অর্থাৎ তিনি চলে যেতে উদ্যত হলেন। জগদীশ বাবু বলেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি, যে আপনি একটা মিনিট একটু অপেক্ষা করুন। সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। এবং যেহেতু তিনি বিরাগী বা সন্ন্যাসী, তাই চঞ্চলতা তার মধ্যে কাজ করছে না। তিনি শান্ত, স্নিগ্ধ যেন তার মধ্যে পরিচয় পাচ্ছে, প্রকাশ পাচ্ছে। তো তাই তখনও যখন 1 মিনিট বলে আহ জগদীশ বাবু তাকে অপেক্ষা দাঁড় করিয়ে যান, তখনও বিরাগী অচঞ্চল হয়েই দাঁড়িয়ে আছেন, অর্থাৎ স্থির ভাবেই দাঁড়িয়ে রইলেন। তারপর, আজকে চাঁদের আলোর চেয়ে স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। কত সুন্দর একটা বর্ণনা করেছেন লেখক, দেখো, যে চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে একটা জ্যোৎস্না যেন বিরাগীর চোখের থেকে ঝরে পড়ছে। যে চাঁদের আলো, তার বা জ্যোৎস্না, চাঁদের আলো তো জ্যোৎস্না, তো সেই জ্যোৎস্না যতটা স্নিগ্ধ হয় তার থেকেও যেন বেশি একটা জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। এবং সেই জ্যোৎস্না চাঁদের আলোর থেকেও স্নিগ্ধ, শান্ত, স্নেহময়। হুম। ভবতোষ ফিসফিস করে, না না, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে? অসম্ভব। যে সেই স্নিগ্ধ জ্যোৎস্নার মতো চোখ, সেটা দেখে লেখকদের দলের ভবতোষের বিশ্বাস হচ্ছে না, তাদের এমনকি তাদের কারোরই বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাসের মতো একটা আহ কাজ তিনি করেছেন হরিদা।
তাই ভগবত বলছেন ফিসফিস করে যে এ চোখ খরিদার হতে পারে না, অসম্ভব। জগদীশ বাবুর হাতে একটা থলি, থলির ভিতরে নোটের তাড়া। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশ বাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দিন, শান্তি দান করুন বিরাগীজি। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। জগদীশ বাবু 1 মিনিট পর ফিরে এলেন এবং তার হাতে ছিল একটি টাকার থলি এবং সেই থলির ভিতরে ছিল নোটের তাড়া। এবং কত টাকা ছিল সেটাও তিনি বলেছেন যে 101 টাকা। তো সেই টাকার থলিটা জগদীশ বাবু বিরাগীর পায়ের কাছে রেখে এবং ব্যাকুল স্বরে প্রার্থনা করেই বলছেন যে দয়া করে নিয়ে নিন, বা এরকম যে নিলে আমি শান্তি পাবো, আমাকে শান্তি দান করুন, এরকম হাত জোড় করে প্রার্থনার স্বরে তিনি বলছেন যে এই প্রণামী প্রণামী স্বরূপ তাকে এই 101 টাকা দান করেছেন জগদীশ বাবু। তাই বলছি যে এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন, আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। অর্থাৎ আহ বিরাগীর তীর্থ ভ্রমণের জন্য এই টাকাটা জগদীশ বাবু দিলেন। তারপর জগদীশ বাবুর হাতে সরি বিরাগী হাসেন, আমার বুকের ভিতরেই যে সব তীর্থ, ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না। বিরাগী আবার তেমন শান্তভাবেই হেসে বলছেন যে তীর্থ, আমার বুকের ভিতরেই যে সব তীর্থ, ভ্রমণ করে দেখবার তো আর কোনো প্রয়োজন হয় না বা দরকার হয় না। যে যে তীর্থের কথা জগদীশ বাবু বিরাগীকে বলছেন, সেই তীর্থ সবকিছুই যেন বিরাগীর বুকের ভিতর, সব তীর্থের সবকিছু তিনি যেন অবজার্ভ করে নিয়েছেন বা সবকিছুই তিনি পেয়ে গেছেন এরকম। তাই তাকে আলাদা করে ভ্রমণ করে ঘুরে ঘুরে দেখার আর দরকার হয় না, দরকার নেই, সেটা বোঝাতে চাইছেন জগদীশ বাবুকে। জগদীশ বাবু বলছেন আমার অনুরোধ বিরাগীজি, যে জগদীশ বাবু এবার অনুরোধ করে বিরাগীজিকে বলছেন। তারপর আহ, তারপর বিরাগী বলেন আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। অর্থাৎ এটা বলার মানে যে বিরাগী কোনো কিছুইতেই তার লোভ নেই, কোনো কিছুই তার মোহ নেই। এই যে একটু আগেই জগদীশ বাবুকে বললেন যে ধন জন যৌবন এগুলো কিছুই নয়, সেটাই যেন বিরাগী নিজেই ফলো করেন, যে সেটাই একমাত্র সত্য তার কাছে। তাই আহ তার যে লোভ মোহ এ সমস্ত নেই সেটা বোঝানোর জন্যই বলছেন যে আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, অর্থাৎ তিনি তো খালি পায়ে এসেছেন, খালি পা ধুলো মাখা পা আমরা দেখেছি একটু আগে মানে পড়াতে। তো তাই বলছেন যে আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। আর তুচ্ছ তো 101 টাকা, সেটা আমার কাছে আরোই কিছুই নয়, এরকমটা বোঝানোর জন্য বলছেন আর কি। তারপর বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। এটা বলতে না বলতেই সিঁড়ি থেকে নেমে বিরাগী চলে যাচ্ছেন আর কি। 101 টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল, সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। বিরাগী সেই 101 টাকাটা নিলেন না, গ্রহণই করলেন না। তিনি তার সততা বা তার চরিত্রের মধ্যে দিয়ে যেটা ফুটে উঠেছে, বা মানে চরিত্রের যে বৈশিষ্ট্য, সেটাকে তিনি বজায় রেখেছেন। হুম তিনি সত্যিই লোভ করলেন না। এই পৃথিবীর জগৎ সংসারের কোনো কিছুই মোহ তাকে যে সত্যিই আটকে রাখতে পারে না, সেটা তিনি প্রমাণ করে দিলেন আবার। তাই তিনি যেমন ধুলো মারিয়ে চলে যেতে পারছেন, তেমনি সোনাও মারিয়ে চলে চলে যেতে পারেন, সেটা তিনি বলেওছেন। অর্থাৎ তার এসবের প্রতি কোনো লোভ নেই। তাই তিনি 101 টাকার থলিটা নিলেনই না, সেটা সেই সিঁড়ির ওপরেই পড়ে রইল, সেদিকে ভুলেও একবারও তাকালেন না বিরাগী। তারপর কি করছেন হরিদা, কি হলো আবার, মানে পরের একটা স্ট্যান্জা বা প্যারা বলতে পারো, যেটা কবিতা নয় গল্প। তো কি হলো না, আবার পরের অংশ, কি করছেন হরিদা, কি হলো, কই
আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন সে কথা কি ভুলেই গেলে? এবার পরে এখানে এই পর্যন্ত ইতি। তারপর ফিরে এসেছেন আর কি। সেই সময় লেখকরা মিলে এসে হরিদাকে বলছেন যে কি করছেন হরিদা, কি হলো, কই আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন সে কথা কি ভুলেই গেলে? যে তুমি যে কাল বলছিলে, আপনি যে কাল বলছিলেন যে একটা জবর খেলা দেখাবেন সেটা কি ভুলে গেলেন নাকি? আজকে সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? যে আপনি তো কালকে জগদীশ বাবুর বাড়িতে যাওয়ার কথা বলছিলেন আমাদের, এবং একটা জবর খেলা দেখাবেন বলেছিলেন। তো কই খেলা তো দেখালেন না, পুরো সন্ধ্যাটাই বাড়িতে বসেই কাটিয়ে দিলেন? জিজ্ঞাসা করছেন হরিদাকে। বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম, অর্থাৎ লেখকরা এই সমস্ত কথা বলতে বলতে হরিদার ঘরের ভিতরে ঢুকে পড়লেন। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। হরিদার উনানের আগুন তখন বেশ জ্বলছে গনগনে হয়ে। উনানের উপর হাঁড়িতে চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। এবং লেখকরা হরিদার ঘরের মধ্যে ঢুকে কি দেখলেন, যে হরিদার উনুনের আগুন গনগন করে জ্বলছে, আর উনানের উপর হাঁড়িতে চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। তারপর আমাদের দেখতে পেয়েই লজ্জিত ভাবে হাসলেন। লেখকদেরকে দেখতে পেয়ে হরিদা লজ্জিত ভাবে হাসলেন। কি আশ্চর্য! চমকে ওঠে ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? আপনিই বিরাগী? ফরিদা হাসেন। হ্যাঁ রে ভাই। অর্থাৎ যে ভবতোষ, অনাদি এরা যে বিশ্বাসই করতে পারছিলেন না বা পারছিল না যে এই বিরাগী হরিদা, সেজন্যই বারবার তারা বলছিল যে এরকম চোখ, যে জ্যোৎস্নার মতো, মানে কি বলে, স্নিগ্ধ জ্যোৎস্নার মতো চোখ, এটা হতেই পারে না হরিদার। বা ওই যে গলার স্বর, সেটাও হরিদার হতে পারে না, এরকম যে তারা শতবার যে অবিশ্বাস করেছিলেন যে এই বিরাগী হরিদা হতেই পারে না। তাই এখন ঘরে ঢুকে দেখেই ভবতোষ চমকে উঠে তাই বলছিলেন যে কি আশ্চর্য! হুম, হরিদা আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? আপনিই বিরাগী? তাকে জিজ্ঞাসা করছেন না হরিদাকে। হরিদা তার উত্তরে বলছেন যে হ্যাঁ রে ভাই, ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের উপর, আর সেই ঝোলাটা, আর সেই গীতা। অর্থাৎ তারা ঘরের মধ্যে ঢুকে আহ উনুন জ্বলা বা ভাতের হাঁড়িতে ভাত ফোটা এবং হরিদাকে বিড়ি নিয়ে বসে থাকতে দেখা ছাড়াও আরো কিছু দেখেছিলেন, যে যেটা পরে, যে ছদ্মবেশে হরিদা জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন, সেই ছদ্মবেশের কিছু কিছু পোশাকের অংশ বা ছদ্মবেশের কিছু কিছু জিনিস সেগুলো পরে থাকতেও দেখেছেন। যে আহ, ছদ্মবেশের সেই উত্তরীয় মাদুরের উপর পড়ে আছে, আর সেই ঝোলা যাতে করে গীতা নিয়ে গিয়েছিলেন এবং সেই গীতাটি, এগুলো তারা দেখতে পেয়েছেন। এবং সেগুলো দেখেই আশ্চর্য হয়ে বা চমকে উঠেই ভবতোষ বলছিলেন যে আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন, যে আপনি বিরাগী। হুম। তারপর অনাদি বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা, জগদীশবাবু তো অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। অনাদি আবার বলছেন যে এটা কি কাণ্ড করলেন। তা- তারা আগে তো তার কথা বলেছিলেন, আলোচনা করেছিলেন, হরিদা নিজেই বলেছিলেন যে এতটুকু রোজগারে আর কি হয়, তাই কিছু মোটা টাকা তিনি নেবেন, যেটা তার বসে খেয়ে চলে যাবে, অনেক দিন চলে যাবে, বা সারা জীবন চলে যাবে এইরকম একটা মোটা অঙ্কের টাকা তিনি ধার্য করে জগদীশবাবু থেকে নিয়ে আসবেন বলে ভেবেছিলেন। হুম। তো সেইখান থেকেই, সেই রকম ভাবনা থেকেই আর এখন কি করে আসলেন, হুম, সেই জন্যই অনাদি বলছে যে এটা কি কাণ্ড করলেন হরিদা, জগদীশবাবু তো অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারেই খাঁটি সন্ন্যাসীর মতো তুচ্ছ, সব তুচ্ছ করে সরে আসলেন বা চলে আসলেন। যে জগদীশবাবু তো মানে যেমন করে প্ল্যান করে গিয়েছিলেন হরিদা, সেই মতোই তো জগদীশবাবু অনেকগুলো টাকা সেধেছেন, 101 টাকা দিতে চেয়েছেন, অথচ হরিদা
একদম একটা পাক্কা খাঁটি সন্ন্যাসীর মতোই আহ চলে এসেছেন, সেই টাকাগুলো সবকিছুকে তুচ্ছ করে তিনি চলে এসেছেন। সেজন্যই অনাদি বলছে, ফরিদা কি করব বল, ইচ্ছেই হলো না, শত হোক। ভবতোষ বলছেন, কি? ফরিদা আবার বলছে, শত হোক, একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাকা কি কি করে স্পর্শ করি বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। যে দেখো এখানে ঠিক কতটা সৎ তিনি, হরিদার একটা সততা প্রকাশ পাচ্ছে। যে তিনি সত্যিই লোভী নন, লোভী মানুষ নন। তিনি তার যে চরিত্রটা তিনি বললাম, যেমন যে যে চরিত্রটাকে তিনি প্রকাশ করেন তিনি সেজে, এবং সেই চারিত্রিক বৈশিষ্ট্যের ভিতরেও তিনি যেমন ভাবে অ্যাটাচড হয়ে যান, তো সেটার মান বজায় রাখার তিনি চেষ্টা করেন। তাই জন্য দেখো যে যখন বলছেন এরকম, যে অনাদি বলছে, তখন হরিদা বলছেন যে কি আর করবো বল, ইচ্ছেই হলো না, যে কি আর করবো, যে মজবুর। অর্থাৎ আহ, তার একটা ইয়ে থাকে, যে নিজের নিজের একটা মার্ক থাকে, যে আমি এরকম ভাবেই চলবো, আমি এই পথেই চলবো, এরকম নিজস্ব একটা মার্ক থাকে, দেখবে। তো হরিদাও তেমনি হয়তো ভেবেছিলেন যে এই এত অল্প রোজগারে তার দিন চলে না, পেট ভর্তি করে খেতে পারে না, কখনো কখনো ভাতের জায়গায় চাল ফোটে, এই সরি শুধু জল ফোটে। তাই জন্য একটা ভেবে সেরকমটা গিয়েছিলেন যে জগদীশ বাবু থেকে কিছু টাকা নিয়ে আসবেন। কিন্তু চরিত্রটা, যে চরিত্রের পোশাকে তিনি গিয়েছিলেন, বা যে চরিত্রের সাজে তিনি গিয়েছিলেন, যে ছদ্মবেশে তিনি গিয়েছিলেন, সেটা একটা বিরাগী সন্ন্যাসীর ছদ্মবেশে তিনি গেছেন। এবং একজন বিরাগী সন্ন্যাসী এবং সত্যকারের যে সন্ন্যাসী যারা হয়ে থাকেন, তাদের কাছে সত্যিই তো এই জগৎ সংসারের এই টাকা পয়সা, লোভ লালসা, ভালোবাসা, ঘৃণা, হিংসা, এই সমস্ত কিছুই তুচ্ছ, কিছুই নয়। হুম? তো সেইটাকেই তিনি বজায় রেখেছেন, যে একজন বিরাগী সন্ন্যাসীর রোল তিনি প্লে করেছেন। তাহলে কিভাবে একজন সত্যকারের সন্ন্যাসী হয়ে বা বিরাগী সন্ন্যাসী হয়ে সেরকম টাকা টাকা কি নেওয়া যায়? যায় না। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে সেই ঢং নয় যে যেমনটা আমরা বন্ধু বান্ধবকে বলে থাকি যে ঢং করিস না তো, তাই না? সেই অর্থে ঢং নয়। এখানে এই ঢং হলো যে হরিদার চরিত্র, তিনি যে ছদ্মবেশ গুলো ধারণ করেন, আহ, যে তার যে এক একটা বৈচিত্র্যময় যে ছদ্মবেশ, মেকআপ, তারপরে সাজ পোশাক, সেই অর্থে ঢং বলেছেন। তো তাই বলছেন হরিদা যে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। তিনি তার যে পেশাটা, এই বহুরূপী, এই ছদ্মবেশ, এটা এটা তার একটা পেশা, এবং সেই পেশাটাকে তিনি খুব মন থেকে করেন। হুম, খুবই মন থেকে করেন। এবং যেটার মধ্যে কোনো খাদ নেই, যে সেই ছদ্মবেশে গিয়ে আহ কারোর থেকে বেশি টাকা নিয়ে চলে আসবে যে কেউ। এবং তিনি তো খুব নিখুঁত ভাবে তার সাজটাকে ফুটিয়ে তোলেন, তাই না? মানে তিনি খুব নিখুঁত ভাবে ফুটিয়ে তোলেন। তো সহজেই তিনি অনেক টাকা পয়সা আহ ভাওতাবাজি করে নিয়ে চলে আসতেই পারেন, তাই না? যে অনেক সময়ও দেখা গেছে যে আহ, তিনি পুলিশ সেজেছেন, বাইজি সেজেছেন, কাবুলিওয়ালা, একদম সত্যিকারের মনে হচ্ছিল যেমন, যে তাকে দেখে চেনাই যাচ্ছে না যে এটা হরিদা বলে। কিংবা এই যে জলজ্যান্ত উদাহরণ, যে তিনি জগদীশ বাবুর বাড়িতে কিছু বেশি টাকা পাবেন ভেবেও গেছেন, তবু তিনি যে বিরাগী সন্ন্যাসী সেজেছেন, তার তার চেনা জানা, একদম কাছের চেনা জানা মানুষও এক ফোঁটা তাকে দেখে চিনতে পারেনি, যে বিশ্বাস করতে পারছিলেন না তারাও যে ইনি হরিদা বলে। অর্থাৎ তার যে চরিত্রটা, মানে যে চরিত্রটা তিনি ছদ্মবেশ আকারে ফুটিয়ে তোলেন, সেই চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যেই তিনি একেবারে নিবদ্ধ হয়ে যান, যে এটাই আমার এখন রূপ, এটাই আমার চরিত্র, এবং এটা আহ সেই যে চরিত্র প্লে করছেন তার চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী আমাকে চলতে হবে, এরকম একটা তিনি মনে করে রাখেন সবসময়। এবং এটার মধ্যে দিয়ে আমরা হরিদার যে সততা এবং কাজের প্রতি তার যে একটা ভালোবাসা,
তার পেশা মানে তার পেশার প্রতি একটা যে টান, মন থেকেই তিনি যে একটা কাজটি তিনি করেন, সেটার স্পষ্টই প্রকাশ পাচ্ছে, তাই না? তো তাই জন্য তিনিও বলছেন এটা, যে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, তা তিনি যে তার এই পেশাটাই তাহলে মিথ্যে হয়ে যায়। তিনি এই পেশাটা টাকা রোজগারের জন্যই করেন, কিন্তু তিনি সৎ ভাবে করেন। হ্যাঁ, যে যে যেমন ঢং তিনি, মানে যেমন ভাবে তিনি রূপ ধারণ করেন, সেই রূপ অনুযায়ী তিনি ব্যবহার করেন, বা সেই অনুযায়ী তিনি চলেন। হুম। কিন্তু তিনি ভাওতাবাজি করে, বা যাই এই যেমন জগদীশ বাবু তোকে বুঝতেই পারেননি যে এটা হরিদা এটা কোনো বৈরাগী, কি বলে, বিরাগী নন। তো সেই অনুযায়ী তাকে 101 টাকা দিয়ে দিচ্ছিলেন। পারলে হরিদা তো সে টাকাটাও নিয়ে চলে আসতে পারতেন, কিন্তু নিয়ে আসেননি। তাতে তার এই যে ঢং নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তার যে পেশাটাকে তিনি এত ভালোবেসে করেন, সেটাই যেন নষ্ট হয়ে যাবে, মিথ্যে হয়ে যাবে। সেই জন্য তারপর কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। সত্যিই তাই। তিনি যে একনিষ্ঠ মানুষ একদম, হুম, সেটার প্রকাশ পাচ্ছে। এবং এরাও যেন মুগ্ধ হয়ে গেল হরিদার প্রতি, হরিদার সততার প্রতি, তার কাজের দায়বদ্ধতার প্রতি। হ্যাঁ, যে সত্যি হরিদার এই কথার সঙ্গে আর কোনো তর্ক চলে না। হুম, তারপর আর বুঝতে অসুবিধে নেই, হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে। অর্থাৎ লেখক বলছেন যে আর বুঝতে অসুবিধে নেই, যে হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝেই শুধু জল ফুটিয়েই সারা হবে। অর্থাৎ যে বুঝতেই পারা যাচ্ছে যে ফরিদা কখনোই এরকম ভাবে যে এক্সট্রা টাকা তিনি পাবেন, বা ভুলবশত তারা সত্যিকারের ভেবে তাকে যে টাকা দান করবেন, তিনি যে সেই টাকা নিয়ে আসবেন, এমনও নন। তিনি যতটুকু তার প্রাপ্য, সেই পেশায় বা সেই ছদ্মবেশ সেজেই যে যত টাকা উপার্জন নিয়ম, সেই অনুযায়ী তিনি চলবেন, তার বেশি তিনি করবেন না। হুম। তাই যেহেতু বেশি টাকা তিনি নেবেন না, তাই জন্যই তার যে অভাব, দরিদ্র, অনটনতা থেকেই যাবে সারা জীবন, সেই দুঃখ থেকেই যাবে। কিন্তু তাতে হরিদার বিন্দুমাত্র কিছু যায় আসে না, বা কষ্ট অনুভব তিনি করেন না। এটাই তার কাছে বিন্দাস, একদম হেড করে চলে যাচ্ছে, চাই না তার। তো তাই জন্য লেখক বলছেন যে বোঝাই যাচ্ছে তার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে ভাতের জায়গায় যেমন জল ফোটে, সেরকমটা ভাবেই সারা জীবন যেন চলতে থাকবে। হুম। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। অদৃষ্ট, তা ভাগ্য কখনো হরিদার এই ভুলটাকে ক্ষমা করবে না। অর্থাৎ আহ, হরিদার এই বিহেভিয়ার, বা বলা যায় হরিদার এই সততা, দায়বদ্ধতা, তার চরিত্রের সঙ্গে উম, মিলিয়ে যে তার যে একটা মার্ক, যেভাবে তিনি চলেন, সেই অনুযায়ী তার ভাগ্য, হরিদার ভাগ্যই হরিদাকে কখনো ক্ষমা করবে না। হ্যাঁ, কারণ দেখো এই যে হরিদা, তিনি যেমন বিরাগী সেজে, একজন বিরাগী সন্ন্যাসী সেজে, মানে ছদ্মবেশে জগদীশ বাবুর বাড়িতে গেছেন, এবং একজন সত্যকারের সন্ন্যাসীর যেমনটা হওয়া উচিত, ঠিক সেরকমটাই তিনি পালন করেছেন। সবকিছু তুচ্ছ করে তিনি চলে এসেছেন। যেমনটা তার কথা, তেমনটাই তার কাজ। কথা আর কাজের মধ্যে কোনো ফারাক দেখা যায়নি, যে এটা একজন সত্যকারের সন্ন্যাসী। হুম? অনেকেই যে ভণ্ড সাধু বা ভণ্ড সন্ন্যাসী হন, যে মুখে বড় বড় কথা বলেন, যে আমি এটা আমি সেটা, কিন্তু যখন টাকা দেন তখন ঠিক টাকাটা নিয়ে নেন। যেমন এই গল্পের প্রথমে যে সন্ন্যাসী আসেন, যে হিমালয় থেকে এসেছেন, বছরে একটা হরিতকি খান, খুব নামি দামি সন্ন্যাসী, কাউকে প্রণামও করতে দেন না, কিন্তু দেখো যখন জগদীশ বাবু সেই সোনার বোলওয়ালা খড়ম করে দিয়েছেন, তখন কিন্তু ঠিক সেটা পরে নিয়েছেন। পারলে তো তিনিও না নিতে পারতেন, সন্ন্যাসী মানেই তো সন্ন্যাসী। তাদের কাছে তো এই অস্তিত্ব, জগৎ সংসার, এই মোহ মায়া, এ সবই তো মিথ্যে।
সব সন্ন্যাসীর কাছেই তো এই এই একই একই ভাবেই তো তারা চলে, তাই না? তো সেই জন্য আমরা বুঝতে পারছি এখানে যে হরিদা ঠিক কতটা সৎ এবং কতটা সততার সঙ্গে তার পেশাটাকে ফলো করেছেন। এবং যেটা বলছিলাম যে এই যে মূল্যবোধ, সন্ন্যাসী একটা সত্যিকারের সন্ন্যাসীর মতোই তিনি কাজ করেছেন এখনকার সমাজে বা তখনকার সমাজে, যাই হোক, এটা সমাজের মানুষ সেটাকে কিন্তু মূল্য দেবে না। যে হ্যাঁ, কেন নিলে না তুমি, আমি বলে নিয়ে নিতাম, এরকমটা বলতে অনায়াসেই সবাই বলবে, তাই না? যে তারা অনেক রকম যুক্তি খন্ডাবে। আহ হরিদার যে যুক্তি, তার যে যুক্তি, সেটার উপরেও যুক্তি খন্ডাতে পারে। যে তুমি উম, তোমার চরিত্র প্লে করেছো, এত ভালো করেছো, এটা তোমার প্রাপ্য, তুমি নিতেই পারতে, আমি হলে নিয়ে নিতাম, এরকমটা ইত্যাদি ইত্যাদি। সমাজের নানান মানুষ নানান রকম এরকম বলতে পারে। এবং তার যে এই সত্যতাটা বা এক সত্যিকারের এক বিরাগী সন্ন্যাসীর যে মূল্য, তার ভাবনা চিন্তার যে মূল্য, সেই মূল্যটা কিন্তু সমাজের কাছে বেমানান, বা তারা এটাকে মেনে নেবে না, মূল্যহীন। তার এই কথা, তার এই ভাবনা চিন্তা মূল্যহীন। তাই সেজন্যই হরিদার অদৃষ্ট যেন হরিদাকে এই ভুলটা যেন ক্ষমা করবে না কখনো, সেই অর্থেই লেখক বলেছেন আর কি। তারপর অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশ বাবুর কাছে গিয়ে আর কখনো চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা? যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস? চেঁচিয়ে ওঠে ভবতোষ। সেটা তো বড়জোর ৮ আনা কিংবা ১০ আনা। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিত ভাবে হাসেন। কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে? হ্যাঁ, তিনি এটাকেই মেনে নিয়েছেন, বাস্তব বলেই মেনে নিয়েছেন। হুম, প্রথম থেকেই আসি যে অনাদি তারপর আহ বলছেন হরিদাকে যে, কিন্তু আপনি কি জগদীশ বাবুর কাছে গিয়ে আর কখনো, অর্থাৎ আজকে যেমনটা করলেন এরকমটা কি আর কখনো আহ করবেন বা কিছু বলতে চাইছেন? তখনই চিৎকার করে চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা, বলেন, যাবই তো, তো আরো যাব, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। অর্থাৎ আগেও তিনি যেমন নানান রকম ছদ্মবেশ সেজে আহ জগদীশ বাবুর বাড়িতে যেতেন এবং তিনি বকশিস স্বরূপ যেমনটা টাকা দিতেন, অর্থাৎ ৮ আনা ১০ আনা, যেমনটা খুশি হয়ে বকশিস দিতেন, সেটাই তো গিয়ে দাবি করবেন তিনি, সেটা তো করতেই হবে। তাছাড়া উপায় কি? এটাই তো তার পেশা, এটাই তো তার রোজগারের উপায়, মাত্র একমাত্র উপায়। তো সেজন্যই বলছেন। তো তাই আহ ভবতোষ চেঁচিয়ে ওঠে যে, বকশিস? সেটা তো বড়জোর ৮ আনা কিংবা ১০ আনা। যে বকশিস তো মাত্র বড়জোর ৮ আনা কিংবা ১০ আনাই দেয়, তার বেশি তো আর দেন না। কিন্তু আপনি যে এই ১০১ টাকার মতো টাকা আপনি না নিয়েই চলে আসলেন, আর ওই ৮ আনা ১০ আনা বকশিস নিতে যাবেন মাত্র। হুম। ফরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিত ভাবে হাসেন আর বলেন, কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপী জীবনের বেশি কি আশা করতে পারে? যে কি আর করা যাবে? হ্যাঁ, তিনি তো একজন বহুরূপী, তিনি তো আর খাঁটি মানুষ নন। যে আহ তিনি তো খাঁটি সন্ন্যাসীও নন বা খাঁটি বাইজিও নন। অর্থাৎ তিনি যে যে ছদ্মবেশের রূপ ধারণ করেন, তিনি তো শুধুমাত্র একটা চরিত্র প্লে করছেন, একটা ক্যারেক্টার প্লে করছেন। কিন্তু সেই যে ক্যারেক্টার তিনি প্লে করছেন, সেই ক্যারেক্টারটাই তিনি নন। তিনি ছদ্মবেশেই সেই চরিত্রটাই তিনি শুধু ফুটিয়ে তুলছেন নিজের মধ্যে দিয়ে, সেই মানুষটা তিনি নন। তাই বলছেন যে খাঁটি মানুষ তো নয়। যদি খাঁটি হতো সে ব্যাপারটা আলাদা ছিল। এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে? যে বহুরূপী যারা হয়, যে বহুরূপীর যেটা কাজ, যে নানান রকম রূপ ধারণ করে লোককে এন্টারটেইন করা বা লোককে আহ আনন্দ দেওয়া, তাই না? নিজে
নানান রকম সেজে নানান রকম ছদ্মবেশ ধারণ করে অপরকে আনন্দ দেওয়া, এটাই তো কাজ। অর্থাৎ ফরিদা একজন শিল্পী। হ্যাঁ, এই বহুরূপীটা অর্থাৎ এই ছদ্মবেশটা তার কাছে একটা শিল্প। হুম, তিনি একজন শিল্পী এবং খুব নিখুঁত, নিপুণ, সৎ, কাজের দায়পরায়ণতা এবং দায়বদ্ধ একজন শিল্পী ফরিদা। হুম, তো তিনি, তো তার তো বহুরূপী জীবন, অর্থাৎ তিনি ছদ্মবেশ আকারে আহ, যতটা পারেন মানুষকে আনন্দ দেন। শিল্পীর যেটা কাজ, তাই না? এই যে তোমরা সিনেমা, সিরিয়াল বা আহ, যে ডান্স দেখো বা নাচ দেখো কোনো প্রোগ্রামে গিয়ে, তো কি এই যে যারা নাচ করেন বা যারা অভিনয় করেন, তারা তো এক একজন শিল্পী, তাই না? যারা গান গান, তো তারা তো শিল্পী। এবং তারা যখন গান করেন, নাচ করেন, তখন কি আমরা সেটাকে উপভোগ করি, আমরা সেটা শুনে বা দেখে মজা পাই, আনন্দ পাই। এবং কিছু কিছু গান আছে এমন যে আমাদের মন ভরিয়ে দেয়। হ্যাঁ, শুনে শান্তিও পাওয়া যায়। তো এর ফলে কি শিল্পীর কাজ কি, যে অপরকে আনন্দ দেওয়া, এন্টারটেইন করা, তাই তো? তো ফরিদা তিনিও একজন শিল্পী, তিনি বহুরূপী একজন। বহুরূপীর কাজ, একজন শিল্পীর কাজ অপরকে আনন্দ দেওয়া। তিনি সেটাই করবেন মাত্র, যে তিনি নানান ছদ্মবেশ রূপে লোকের সামনে উপস্থাপনা করবেন নিজেকে, আর সবাই আনন্দ পেয়ে খুশি হয়ে যতটুকু বকশিশ দেবেন সেটাই তার প্রাপ্য, এবং সেটাই তার রোজগারের একমাত্র উপায়, এবং তাতেই তিনি খুশি। হুম, তো এর থেকে তিনি আর বেশি কিছু আশা করবেন না, করেন না, কখনো করেননি। হুম, তো সবশেষে বলা যায় যে সুবোধ ঘোষের লেখা একটা সার্থক ছোট গল্প, তাই না? আশা করছি তোমাদেরও ভালো লেগেছে খুব গল্পটি পড়ে। ফরিদার প্রতি সম্মান, শ্রদ্ধা, স্নেহ বেড়েই গেছে, তাই না? যে এরকম একটা মানুষ আজকাল পৃথিবীতে পাওয়া খুবই খুবই চাপের, সত্যি নেই বলতেই চলে। এমন নয় যে নেই একদমই, কিন্তু পাওয়া খুব মুশকিল, তাই না? যে যেখানে সেই সময় স- মানে তৎকালীন সময়, যে সময় গল্পটি লেখা হয় সেটা তো অনেক যুগ আগে। তখনকার যুগের 101 টাকার মূল্য জানো তো, যে কতটা, ঠিক কতটা। সেই টাকাটা পেলে তিনি বছরের পর বছর তিনি বসে শুয়ে খেতে পারতেন, আরামসে চলে যেত, তার ভালোভাবে জীবন কাটতে পারতো। যেখানে হাঁড়িতে রোজ ভাত ফুটতে পারতো, যেখানে ভাতের জায়গায় জল ফোটে শুধু, সেখানে তিনি ভালো কিছু রান্না করেও খেতে পারতেন, ভালোভাবেই জীবনযাপন করতে পারতেন। কিন্তু সেসবের মোহ তিনি কাটিয়ে, সমস্ত কিছু তুচ্ছ করেই তিনি তার চরিত্রের ওপর তিনি চরিত্রের মান তিনি বজায় রেখেছেন। হুম, তো বলা যায় যে বহুরূপী আকারে বা ছদ্মবেশ আকারে যে হরিদা, যে আসল হরিদা, একদম খাঁটি হরিদা বা একজন খাঁটি শিল্পী, তাই না? তো গল্পটি এখানেই শেষ, এবং আশা করছি গল্পটি তোমাদের সবার ভালো লেগেছে, এবং প্রধানত হরিদাকে সবার অনেক ভালো লেগেছে। তো এটুকুই। তো এই 3টি ক্লাস জুড়ে আমরা সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পটি আমরা পড়লাম, বিস্তারিত ভাবে পড়লাম, জানলাম। তো আশা করছি তোমাদের কোথাও আর বুঝতে অসুবিধে নেই। তাও বলছি, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে কোশ্চেন করো বা প্রশ্ন করো, আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। এবং এর থেকে যে সমস্ত বড় প্রশ্ন হতে পারে সেগুলোর উত্তরও আশা করছি যে বিস্তারিতভাবে আলোচনা হলো তার মধ্যে তোমরা পেয়ে যাবে বা বুঝে যাবে। হুম, এবং নিজের থেকে তোমরা সুন্দরভাবে লিখতে পারবে, সে আশা রাখছি। হুম, আর যদিও বা প্রশ্নের উত্তর লিখতে অসুবিধে হয় বা কোথাও কোনো উত্তর বুঝতে অসুবিধে হয়, আমাকে অবশ্যই জানিও, আমি সবসময় তোমাদের পাশে আছি। ঠিক আছে, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।